গুড ইভিনিং। আজ হচ্ছে 28শে জানুয়ারি 2024, 7ই ডিসেম্বর 2023। লাস্ট আমি ব্লগ বানিয়েছিলাম, সেখান থেকে প্রায় 52 দিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি এবং জার্নি করছি আমারই অত্যন্ত প্রিয় কলকাতা স্টেশন থেকে। এই 52 দিনের মধ্যে আমি শুধু একদিনই ব্লগ বানিয়েছিলাম, সেটা পিকনিকের ব্লগ। বিভিন্ন স্টুডেন্টদের পরীক্ষা এবং আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এই দীর্ঘ 52 দিন কোথাও বেরোতে পারিনি। এটা বেশ লং 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 বিরতি, তার মধ্যে কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে কলকাতা স্টেশনের যে এসি লাউঞ্জ আছে সেখানে কিছুক্ষণ বসবো। বসার পর আমি এর যে সুযোগ সুবিধা আছে বা ব্যবস্থার মধ্যে সেটা একটু আপনাদের এই ভিডিওতে তুলে ধরি, আর তারপরে আমি বেরিয়ে যাব আমার পরবর্তী ট্রেন ধরতে। আর সেই ব্যাপারে ইনফরমেশান পরে দিচ্ছি। আর আমার ট্রেন হচ্ছে 02501, যে আগরতলা আর কলকাতার মধ্যে স্পেশাল ফেয়ার যে ট্রেন চলে সেটা। AC3 ইকোনমিতে আমাদের টিকিট কাটা আছে। এই ট্রেনের রিভিউ কিন্তু খুব একটা ভালো না, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। আর কোনো ট্রেনের টিকিট পাইও নি। আর এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে কলকাতা স্টেশন থেকে 9টা 40। আর কালকে এনজিপিতে ঢোকার মানে ট্রেনটা যখন এনজিপিতে পৌঁছবে তার টাইমিং দেখাচ্ছে এই 7টা 45 বোতল, কিন্তু আমি হারগিজ বলে দিতে পারি সেটা 7টা 35-এ কখনোই যাবে না। এই লাউঞ্জটা কিন্তু ছোট হলেও বেশ ভালো, তার কারণ এখানে টয়লেটটা আমি অ্যাক্সেস করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ক্লক রুম মতন আছে যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন এবং প্রতি ঘন্টায় সেটা ভাড়া হচ্ছে 20 টাকা করে। এছাড়া বিভিন্ন জায়গায় মোবাইল চার্জ করার জন্য বিভিন্ন সকেট পয়েন্ট আছে। আর এর চেয়ারগুলো কিন্তু আমি বারবার বলছি বেশ ভালো। আর খাওয়া দাওয়ার কিন্তু অনেক অপশন আছে এখানে। আর মোটামুটি একটু মেনু কার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে খাওয়া দাওয়ার কিন্তু বেশ অপশন আছে। আমি এই লাউঞ্জ থেকে এই রোলটা কিনলাম, তন্দুরি রোলটা 60 টাকা নিল। দারুণ খেতে, দারুণ খেতে। 9টা 5 বাজে আর আমাদের ট্রেন মনে হয় দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর আগেও বললাম এটা 9টা 40-এ ছাড়বে। আর কলকাতা স্টেশন কিন্তু আন্তর্জাতিক স্টেশন, আপনারা জানেন। এখান থেকে কিন্তু মৈত্রী এক্সপ্রেস যেটা বাংলাদেশে যায় সেটা এখান থেকে ছাড়ে। আর এটাই কলকাতা স্টেশন থেকে আমার দার্জিলিংয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। ডিসেম্বর মাসে গেছিলাম 2022 সালে, আমি আর অনুপম। সে অভিজ্ঞতা দারুণ ছিল, সেবার ট্যুরটা দুর্দান্ত ছিল। আমার পড়েছে M4, যেটা 3AC ইকোনমি। এবার আমার দার্জিলিং যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এবার আমি কার্শিয়াং যাব। তার আগে দার্জিলিং যাব। দার্জিলিংয়ের একটা বাজেট হোটেল আপনাদের তুলে ধরবো। এছাড়া ওখানকার টয় ট্রেনে চড়ার খুব অভিজ্ঞতা আছে। আর যা পাবো, যা অ্যাক্টিভিটি করবো চেষ্টা করবো আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই ইনফরমেটিভ ব্লগ। আর তারপর তো বললাম কার্শিয়াং চলে যাব। কার্শিয়াং ঘোরার খুব ইচ্ছা, আমি এতবার গেছি এই পথে, কার্শিয়াং ঘোরা হয়নি। কলকাতা স্টেশন থেকে এনজিপি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 570 কিলোমিটার। আর এই ট্রেনের সেই পথ অতিক্রম করতে সময় লাগবে 10 ঘন্টা 25 মিনিট যদি ঠিকঠাক যায়। পাক্কা 9টা 40। 02501 যে আগরতলাগামী স্পেশাল ফেয়ার ট্রেনটি আছে সেটি ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের প্রথম যে হল স্টেশন হবে সেটা হবে ব্যান্ডেল। এই স্টেশনে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে রাত্রের দিকে ট্রেন ধরলেন আপনারা জলের বোতল বা অন্যান্য খাদ্য সামগ্রী একটু বাইরে থেকে কিনে নিয়ে আসবেন। স্টেশনের মধ্যে বা যে প্ল্যাটফর্মগুলো আছে রাদার প্ল্যাটফর্মে কিন্তু স্টল খুবই কম। দেখুন এই যে এই একটি দেখা গেল এতক্ষণ পর। অর্থাৎ যারা খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসবেন না তারা কিন্তু খাবার দাবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিনে নেবেন। প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু স্টল সংখ্যা খুবই কম। আর এই ট্রেনের ক্ষেত্রে আমি বলে রাখি, আমি একবারই এক্সপেক্ট করছিলাম এই ট্রেনটা কালকে 7টা 45-এ এনজিপি পৌঁছাবে। সেটা আমার বিয়ন্ড এক্সপেকটেশন। দেখুন এই যে বেসিনে জল পড়ছে, কিন্তু বেসিনে যে হাত ধুচ্ছে সেই জলটাই এইখানে গড়াগড়ি খাচ্ছে, এই জায়গায় পড়ছে। মেনটেন্যান্সের অবস্থা দেখুন। নাম দিয়েছে স্পেশাল ফেয়ার ট্রেন। আর আরেকজন আমাকে বলে গেল যে বাথরুমে ফ্লাশে জল নেই, জাস্ট সেরেছে কলকাতা স্টেশন থেকে। আর আমি জানতাম এরকম কিছু হতে যাচ্ছে, তাই জন্য আমি কালকে তৎকালে একটা টিকিটের চেষ্টা করছিলাম দার্জিলিং মেল। সেটা
তৎকাল ওয়েটিং লিস্ট হয়, এবং সেটা আস্তে 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 আজকে চার্ট প্রিপেয়ার করার আগে পর্যন্ত সেটা 1 নম্বর ওয়েটিং লিস্টে থেকে যায় তৎকালীন। ফলে সেই ট্রেনে বোর্ড করার আমার হয়নি, টাকাটা আমি রিফান্ড পেয়ে যাব। হ্যাঁ, অগত্যা আমাকে এই ট্রেনে যেতে হবে। এই ট্রেনটার একদমই সুনাম নেই, রিভিউ অত্যন্ত বাজে, খুব দরকার না পড়লে এই ট্রেনে উঠবেন না। এবার ফিঙ্গার ক্রস যদি এই ট্রেনটা আমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও যদি আমাকে কালকে সকালবেলায় এনজেপি পৌঁছে দেয়, কিন্তু পরিষেবা ততই বছর। আর আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই। অতএব আপনাকে যদি ফুড অর্ডার করতে হয় ই ক্যাটারিংয়ের সাহায্য নিতে হবে। জাস্ট দমদম স্টেশন পাস করছে, এখন ঘড়িতে বাজে 10টা 12 বাজে। আমি শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। যা কথা বলার কালকে বলবো, আর এই যাত্রাটা কন্টিনিউ করব একদম দার্জিলিং পর্যন্ত। আমি কীভাবে দার্জিলিং পৌঁছেছি সেটা আপনাদের তুলে ধরবো, আর এই ট্রেনের অভিজ্ঞতা কেমন যাত্রার সেটাও তুলে ধরবো। অলরেডি কিছুটা তুলে ধরেছি, আর বাদ বাকিটা তুলে ধরবো। এখন শুয়ে পড়ি, আর গুড নাইট। আজকে হলো 28 তারিখ, আবার 29 তারিখে দেখা হবে। এখন প্রায় 7টা 31 বাজে। গুড মর্নিং। আর আজকে হচ্ছে 29 তারিখ জানুয়ারি মাসের 2024। ট্রেন অ্যাজ এক্সপেক্টেড 2.5 ঘন্টা লেট। মালদা অনেকক্ষণ আগে চলে গেছে, কিষানগঞ্জ আসছে, তারপরে এনজিবির পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10টা 05। আর ট্রেন সম্বন্ধে দু একটা কথা বলে দিই। রাত্রিবেলা ঘুম আমার দারুণ হয়েছে। ট্রেনটার জার্কিং অনেক কম, এলএইচবি কোচ, বেশ ভালো। শুধু ভালো নয়, এর টাইমিংটা এত লেট করে এটাই, না তো ট্রেনটা কিন্তু কোনো অংশে কম নয়। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 49 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং বেশিরভাগ সময় মনে হয় এই 49-এর আশেপাশেই দৌড়াচ্ছে, এত আস্তে আস্তে যাচ্ছে। প্রায় 2.5 ঘন্টা লেট হওয়ার কোনো কথা না। আমরা যে বোর্ড করছিলাম কলকাতা স্টেশন থেকে, এনজিপি স্টেশনের মধ্যে এদের টোটাল আছে 7টা হল স্টেশন। প্রথমে তো বললাম আপনাদের আগের দিন ব্যান্ডেলের পর হচ্ছে আপনার নবদ্বীপ, তারপর হচ্ছে কাটোয়া, আজিমগঞ্জ, এরকম করতে করতে লাস্টে কিষানগঞ্জ, তারপর হচ্ছে আমাদের এনজিপি। সমস্যাটা হচ্ছে আমি ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে যাবো এনজিপি 8টা 8:30-টার মধ্যে, সেখান থেকে চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে তেনজিং নর্গে, ওখান থেকে বাস ধরে দার্জিলিং যাব। এবার একটা অন্যান্য অভিজ্ঞতা হবে। আমি গ্যাংটক গেছি বাসে করে, কিন্তু দার্জিলিং বাসে করে যাইনি, এতবার গেছি। কিন্তু কি করে হবে, দেখুন এখনই কিষানগঞ্জ প্রায় বাকি হচ্ছে আর প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। এই দেখো দেখাচ্ছে 8টা 48, সেখানে এনজিপি পৌঁছানোর টাইমিং দেখাচ্ছে 10টা 8। হ্যাঁ, 10টা 8 কি করে সম্ভব? আমরা ভাবি এক আর হয়ে যায় এক। এই ট্রেনের টিকিটের ক্ষেত্রে আমি বলে রাখি, সবই ইকোনমি 3 AC। আমার টিকিটের দাম পড়েছে প্রায় 1185 টাকা মতন, অনেকটাই বেশি। 9টা বাজে, এখনো কিষানগঞ্জ আসতে প্রায় 54 কিলোমিটার। বাইরে কুয়াশাটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। 9টা বাজে, খিদে পেয়েছে, কি করবো। একটা বাপুজি কি কিনেছিলাম কালকে, খাওয়া হয়নি রাত্রিবেলা, তো সেটা এখন কাজে লাগাই। 9টা 6 বাজে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমি একটু চেক করলাম দার্জিলিং মেল কি অবস্থা আছে, সেটাও প্রায় 2 ঘন্টা লেট। এখন সেটা পৌঁছেছে জাস্ট কিষানগঞ্জে দেখলাম, মানে এতক্ষণে কিন্তু দার্জিলিং মেল পৌঁছে যাওয়ার কথা এনজিপিতে। আর আমাদের ট্রেন তো 2.5-3 ঘন্টা লেট। এটা এক্সপেক্টেড আমাদের ট্রেনের টাইমিংটা রাদার, কিন্তু দার্জিলিং মেল বা পদাতিক দেখলাম 2 ঘন্টা লেটে চলছে, ওটা কিন্তু এক্সপেক্টেড নয়। কিন্তু যাই হোক, বাইরে প্রচন্ড প্রচন্ড কুয়াশা, মানে জাস্ট একবার দেখাই আপনাদের, দাঁড়ান দেখুন বাইরে কতটা কুয়াশা। জাস্ট 5-6 মিটার দূরত্বে আর কিছু দেখা যাচ্ছে না। কিছু করার নেই, ট্রেন লেট হবে না তো কি হবে, প্রচন্ড প্রচন্ড কুয়াশা। আমরা সুধানি বলে কোন একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে একটা।
মালগাড়ি মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কফি খেয়ে নি। কফি করো। কত করছে কফি? 20 টাকা। দাও দাও। নেসকাফি, বাহ দারুন। থ্যাংক ইউ। ভালো করেছে কফিটা, বেশ ভালো। ট্রেনের কফি, চলতি ট্রেনের কফি রাদার অত ভালো হয় না আমি দেখেছি, কিন্তু ভালো করেছে কফিটা। এরকম কুয়াশা মাখা সকাল, গরম গরম কফি, জমে ক্ষীর। শুধু জমছে না কোনটা বলুন তো, আমার বাসে করে দার্জিলিং যাওয়াটা মনে হচ্ছে এবার আর হবে না। প্ল্যাটফর্মে ভিড় হয়ে গেল, মনে হচ্ছে কোনো ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে। ডেমু ডেমু লোকাল, এসেই চলেছিলাম কাশ্মীরে। হ্যাঁ, ডেমু লোকাল। এতক্ষণ পর কুয়াশা কমেছে আর রোদের দেখা মিলেছে। ঠান্ডা বিশাল। আমি একটা নিচে থার্মাল পরে রয়েছি, তার উপরে সোয়েট শার্ট, ওই জন্য অত ঠান্ডা লাগছে না, কিন্তু ঠান্ডা লাগছে। জ্যাকেটটা পরে পড়বো। দেখি এনজেপিতে নেমে তারপর কিষানগঞ্জ আসছে। ট্রেনটা বাঁক দিচ্ছে, দেখুন কেমন লাগছে বলুন তো, দারুণ। এদিকটা দেখাই। এখন বাজে 10টা 15। এখন দেখা যাচ্ছে দার্জিলিং মেল ঢুকলো এনজিপিতে, মানে সেটাও প্রায় 2 ঘন্টা 10 মিনিট লেট। পদাতিক এখনো ঢোকেনি এনজিপিতে। অবশেষে 483 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি কিষানগঞ্জ স্টেশনে, আর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 4 ঘন্টা লেট, যা তা অবস্থা। কিন্তু কিছু করার নেই, ট্রেনটাও তো 1-1.5 ঘন্টা লেট করতো, কিন্তু বেসিক্যালি বেশিটা লেট হয়েছে এই কুয়াশার জন্যই। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। দেখা যায় এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। কিষানগঞ্জ থেকে সামোসাটা কিনলাম। ছেড়ে দিয়েছে ট্রেনটা। এর আগে যখন আমি কালিম্পংয়ে ছিলাম তখন খেয়েছিলাম, খারাপ ছিল না। এটা কি দেখি, এটা বাইরেটা ময়দার তৈরি আর ভেতরে এটা ছাতুর পুর দিয়েছে। এতক্ষণে 99, 105, 102 আমি এতক্ষণ জিপিএসটা বার করিনি। ট্রেনটা এতটাই ঝুল যাচ্ছিল, কিন্তু ট্রেনটা রাত্রিবেলা তো মোটামুটি ঠিকই যাচ্ছিল, তোমার থেমে থেমে যাচ্ছিল। এখন জোরে টানছে আর এনজিপি 17 কিলোমিটার বাকি। ও কি দারুণ লাগছে বলুন তো, ট্রেনটা পুরো একদম কাজ করে যাচ্ছে, সুপার, একদম টপ ক্লাস। এটা দেখুন, দারুণ দারুণ। অবশেষে 570 কিলোমিটার জার্নি সম্পন্ন করেন আমি আমার অন্যতম ফেভারিট ট্রেনের স্টেশন এনজিপিতে। কিন্তু ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 7টা 45-এ, এখন বাজে 12টা 22, মানে প্রায় 4.5 ঘন্টার উপরে ট্রেনটা লেট। কিছু করার নেই, আসলে ট্রেনটা লেট হওয়ার অন্যতম কারণ হচ্ছে কুয়াশা আর কিছু রেলের কাজকর্ম চলছে। আর যেহেতু স্পেশাল ট্রেন 1-1.5 ঘন্টা তো এমনি লেট করবেই। এছাড়া আপনাদের আগেও বলেছিলাম যে অন্যান্য ট্রেন যেমন দার্জিলিং মেল, পদাতিক প্রত্যেকে 2 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট উত্তরবঙ্গ লেট। কিন্তু যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে চলে যাব বাইরে থেকে চেষ্টা করবো শেয়ার গাড়ি ধরার, অথবা এখান থেকে চলে যাবো শিলিগুড়ি বাস স্টপেজ যেটা আছে সেখান থেকে
বাস ধরে দার্জিলিং, যেটা কনভিনিয়েন্ট মনে হবে সেটাই করব, সেটাই এই ব্লগের সাহায্যে তুলে ধরবো। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ থাকবে। আর ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি এইচজিপি যে রেলওয়ে স্টেশন আছে তার 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আছে একটা এসি লাউঞ্জ আছে, সেখানে হচ্ছে প্রথম ঘন্টা আছে 50 টাকা, তার পরবর্তী ঘন্টার জন্য 20 টাকা করে, আর 5 বছরের বাচ্চার ওপরে কিন্তু এই চার্জ লাগু হবে। এখানে অলরেডি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর পুরো এসি লাউঞ্জ। আর বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভেতরে? হ্যাঁ, অনলি সিটিং। আর খাওয়া দাওয়ার জন্য এখান থেকে বাইরে থেকে খাওয়া দাওয়ার স্টল আছে, সেখান থেকে নিতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে ডকুমেন্ট হিসেবে কিছু লাগছে না, অনলি পিএনআর নাম্বার লাগছে। প্রায় 12:30 হয়ে গেছে, এখন তাড়াতাড়ি দার্জিলিং গিয়েও লাভ হবে না। আমি খিদে পেয়েছে আমার, আমি সেই দেখেছিলাম আপনার সিঙ্গারা খেয়েছিলাম, তো আমি এখানে একটা চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছিল এই মোমো এক্সপ্রেস বলে একটা দোকানটা, এনজিপি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে আমরা 120 টাকায় চিকেন বিরিয়ানি, তো আমার মনে ঠিকঠাক লাগলো। এতক্ষণ প্রচণ্ড ভিড় ছিল। আর এনাদের এই যে আইটেমগুলো হচ্ছে এরকম, এই এখন কি পাওয়া যায়। আর ক্যাশ আনবেন, এদের ফোনপে গুগল পেতে সমস্যা হচ্ছে, খেয়ে দেখি কেমন। আচ্ছা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি দোকানের সামনে, কিছু করার নেই, ভিডিওটা করতে হবে। আলু দিয়েছে আর মাংস, ডিম নেই, বড় ডিম নেই, এরকম সাইজের মাংস দিয়েছে। বড় মাংস ছিল, আমি হাড়ওয়ালা মাংস নিয়েছি। এখন বাজে 12:47। এখানে এসেছে ডিব্রুগড় আর নতুন দিল্লি। আর এখানে যে আমি খেলাম বিরিয়ানিটা, মানে স্বাস্থ্যকর বিরিয়ানি, না সেরকম স্বাদ, না কোনোরকম মশলা, না ঘি। ওই 130 টাকা দিল আমাকে, যেহেতু কন্টেনারে দিয়েছে বলে, যদি থালায় দিল তার 120 টাকা। তবে চিকেনটা একদম ফ্রেশ ছিল, কোনো অসুবিধা নেই। প্ল্যাটফর্ম 1, আমাকে যেতে হবে ওই দিকে। আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই। ও, এখানে আসতে এত ভালো লাগে, কিন্তু আরো সকাল সকাল আসলে ভালো লাগতো এই জায়গাটা। বিভিন্ন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকে শেয়ার গাড়িগুলো। আমি ভাবছি এখান থেকে শিলিগুড়ি স্টেশন চলে যাব, প্রিপেড ট্যাক্সি বুথ। আগে ম্যাজিক গাড়িগুলো আছে, দেখুন এই যে রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল লেখা আছে, আর সামনে গাড়িগুলো আছে। এখান থেকে বিভিন্ন শেয়ার গাড়িগুলো ছাড়ে। এই যে ম্যাজিক গাড়িগুলো দেখুন, এইখানে এই যে ম্যাজিক গাড়ি, ওইখানে আমি যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়াই সেগুলোকে আমি ছেড়ে চলে এলাম, তার কারণ সামনে সিট ছিল না। এমনি 30 টাকা লাগতো, আমি সিট ছিল, সামনে সিট ছিল না। আর ব্লগিং করতে হলে সামনে সিট না হলে খুব সমস্যা, জানে না। তো আমি এগিয়ে আসছি, দেখছি সামনে টোটো কিছু পাওয়া যায় কিনা, রানিং টোটো। এমনি কিন্তু আপনারা ওই টোটো ধরবেন না, এখানে স্ট্যান্ডে থাকে, ওগুলো রিজার্ভ, অনেক ভাড়া চাইবে। হ্যাঁ, এটা রিজার্ভ টোটো, অনেক ভাড়া চাইবে। আমি একটু এগিয়ে আসছি। দেখুন আমি ওখান দিয়ে হেঁটে হেঁটে এলাম, এই সাইড দিয়ে হেঁটে হেঁটে এসে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এখানটা ওই খুশবু ক্যাটারার আছে, হ্যাঁ, এইখানটা এসে দাদার উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আমাকে এই দিকে যেতে হবে, দেখা যাক আমি পাই কিনা কোনো গাড়ি। চলো, এখানে 30 টাকার একটা পেয়ে গেছি, শিলিগুড়ি জংশন। ভাইয়ের নাম কি? মনোজিৎ রায়। মনোজিৎ। যে ক্যাটারের দোকানটা আমরা দেখলাম সেই রাস্তা দিয়ে কার্ভ করে একটু হেঁটে আসায় আমি এখানে একটা ভাইকে পেয়ে গেছি, মনোজিৎ বলে টোটো। তাতে 30 টাকা দিয়ে আমি চলে যাচ্ছি শিলিগুড়ি জাংশন। জাংশন যাবো না, আমরা তেনজিং রোডের সামনে নামবো। আমার ওখান থেকে দার্জিলিংয়ের গাড়ি বা বাস, যেটা সুবিধা মনে হয় সেটা ধরবো। একটা 35 বাজে। আমি এখন শিলিগুড়ি জাংশন যে মোড় বা তেনজিং রোডকে বাস স্টপেজের কাছাকাছি। একটু যাই, বাসের খবর নেই, যদি বাস পেয়ে যেত ভালো,
নচেত আমাকে শেয়ার গাড়ি করে যেতে হবে। এইদিকে হচ্ছে জাংশন স্টেশনটা, যে মনে রাখবেন ভানু ভক্ত চক। এই যে 1:43 বাজে, এখনো কাউন্টারে কেউ নেই। সমস্যা হচ্ছে আমাকে দার্জিলিং যেতে হবে, ধরুন 2-2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা লাগবে। মানে আমার যেতে যেতে প্রায় 5টা বেজে যাবে। আমার মনে হচ্ছে বাসে করে যাওয়ার সেটা আমাকে পরিত্যাগ করতে হবে। কেউ নেই এখন, দেখুন টিকিট কাউন্টারে কেউ নেই, টিকিট দেওয়াই শুরু করেনি। আই থিঙ্ক বাসও নেই, ওই জন্য টিকিট কাউন্টারে কেউ নেই। আমার মনে হয় আমি শেয়ার গাড়িটা চুজ করি, ফলে আপনাদের বাসের ইনফরমেশন আমি দিতে পারলাম না। আর গাড়িতেই দিই ইনফরমেশান, কিছু করার নেই, আমার আরও দেরি হয়ে যাচ্ছে। বাসের ইনফরমেশান বা বাসের যাত্রায় পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করবো। আমি একটা শেয়ার গাড়ি পেয়েছি শিলিগুড়ি যে স্ট্যান্ড আছে সেখান থেকে। ও বলছে 250 টাকা, কিন্তু আমি 250 টাকা দেবো না, আমি 200 টাকাই দেবো। আর আমি সামনে 2টো সিট নেবো, 204টা, আমার লাগেজটা উপরে রাখবো না। কারণ আমার মধ্যে কিছু গ্যাজেট আছে, কিছু জিনিসপত্র আছে, ওটাকে ওরকম করে রাখা যাবে না, ওটাকে আমার সঙ্গেই রাখতে হবে। তো আপনারা এসে দাম দর করবেন প্রচণ্ড, 250 টাকা বলবে, 200 টাকা করেই যাবেন। কিন্তু ও যেটা করবে রামাটাতে নামাবে না বলছে, ওটা হচ্ছে মার্কেটে নামাবে বলছে। কোন মার্কেটে, এবার অনেকগুলো মার্কেট আছে, সেটা দেখতে হবে। 3:06 আমাদের গাড়ি ছাড়ছে এখন। শিলিগুড়ি থেকে বেরোচ্ছি, আর এখান থেকে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। তারপর সেখান থেকে হাঁটা, 5 মিনিটে এরকম করে করতে কেটে গেল। মানে ট্রেন যদি ঠিকঠাক না হয় তার ফল ভুগতে হয়, আর যদি ট্রেনের লাইনের সমস্যা বা ওয়েদারের দ্বারা সমস্যা হয় তাহলে তো আরও বড় মানে ফল ভুগতে হয়। আমি বাসও পাইনি, 2টোর পর বাসও নেই। আমি একজনের থেকে জিজ্ঞেস করলাম, বাস ছিল না। এখন আমরা দার্জিলিং মোড়ে, দার্জিলিং এখান থেকে 77 কিলোমিটার দেখাচ্ছে। আর সোনাদা হচ্ছে 60 কিলোমিটার। কিছুক্ষণ আগে দেখছিলাম যে আগের গাছের চা পাতাগুলো পাতা নেই, আর এইগুলো দেখুন পাতা গজিয়ে গেছে। দেখুন মোহনগাঁও যে বলে যে টি স্টেট আছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে জঙ্গল। আমরা এখন সুকনা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছি, এদিকে ঘন জঙ্গল। আচ্ছা দেখুন, সোজা গেছে মিরিক, আর এদিকে হচ্ছে রোহিণী। একবার এদিকে যাওয়ার ইচ্ছা আছে, এদিক দিয়ে একবার। ওই সবসময় ওই দিক দিয়েই যাই, এখানটা কিছু করার নেই। এদিকে রাস্তাটা শর্ট হয়, আর শেয়ার গাড়িগুলো সব এদিক দিয়েই যায়। তিনটে 58, না প্রায় 4টে বাজে আমরা পৌঁছলাম রোহিণী টোল প্লাজাতে। আর এখানে গাড়ি প্রতি দিতে হবে 10 টাকা করে। বাজি ফাটছে কোথায়? আচ্ছা, প্র্যাকটিস করছে। আচ্ছা, আর ডিফেন্সের প্র্যাকটিস হচ্ছে, ফায়ারিং প্র্যাকটিস, তার আওয়াজ এখানে ভেসে আসছে। এই রাস্তায় যেমন তাড়াতাড়ি পৌঁছানো যায়, এই রাস্তায় আসার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে দেখুন এই রাস্তার মানে উচ্চতা বেশ খাড়াই, কিন্তু দেখুন মানে যে বেন্ডগুলো আছে সেগুলো বেশ স্টিফ কিন্তু। হ্যাঁ, ফলে এই রাস্তা যেমন তাড়াতাড়ি পৌঁছানো যায়, যাদের পাহাড়ে গাড়ি করে চড়াই সমস্যা হয় বা নামতে সমস্যা হয়, তাদের কিন্তু এই বমির ভাব দেখা যায় বা বমি হতে থাকে, বা গাগুলোয় ইত্যাদি। এবার মিরিকের যে রাস্তা আছে তাদের কিন্তু এই বেন্ডগুলো বা এই স্টিফনেস রাস্তাটা এতটা নয়, কিন্তু এতটা খাড়াই নয়, ফলে ওই রাস্তায় কিন্তু অতটা সমস্যা হয় না। কিন্তু ওই রাস্তাটা আবার অনেকটা বেশি, প্রায় 15-20 কিলোমিটার মতন বেশি।
যেটা কার্শিয়াং তাড়াতাড়ি পৌঁছানো হয়, কিন্তু রাস্তা খারাই ভালোই। আর আরেকটা জিনিস হচ্ছে, এই রাস্তায় সেরকম ভিউ এর কোনো ব্যাপার নেই। আপনি আসার সময় কার্শিয়াংটা একটু দেখে নিতে পারেন, সেটা আলাদা কথা, সকাল সকাল বেরিয়ে। কিন্তু আপনার ওই রাস্তায়, যে রাস্তায় মিরিক পড়ে, গোপালধারা 3 স্টেট পড়ে, সীমানা ভিউ পয়েন্ট পড়ে, লেপচা জগৎ পড়ে, আরও অনেক কিছু পড়ে যেগুলো দেখার মতন, পশুপতি মার্কেট পড়ে। ফলে আর এবং ওই রাস্তাটাও বেশ দারুণ, সিনিক বিউটি দারুণ, কেন প্রচুর পরিমাণ পাইনের জঙ্গল এবং চারদিকে চা বাগানের মধ্যে দিয়ে ওই ড্রাইভটা। তো ওই রাস্তা কিন্তু অনাবিল আনন্দ দেয় ভ্রমণ পিপাসু মানুষদের। 4:16 এখনো দাঁড়িয়েছি রোহিণীতে। ড্রাইভার খাবে বা অন্যান্য যাত্রী যারা আছে তারা একটু খাওয়া দাওয়া করবে। আর আমি তো সেই বিরিয়ানি খেয়ে এসেছিলাম স্টেশন থেকে। এখনও মোটামুটি হালকা হালকা পেটটা ভর্তি লাগছে। খেলে খুব জোরে আর চা খেতে পারি, মনটা কেমন চা চা করছে। এই রাস্তায় নতুন কি দেখাবো, আপনারা আগেও ভিডিওতে দেখেছেন, তবু আর কি। এই নতুন ড্রেস পরেছি, আর চুলের কাটিংটা কেমন হয়েছে আমি জানি না, নতুনভাবে চুল কেটে এসেছি। তাহলে আর কি পাচ্ছি, দেখি এটা চা পাওয়া যায় কিনা। এই যে এই বেন্ডগুলো দেখুন প্রচণ্ড খাড়াই, মিরিকের রাস্তায় কিন্তু এতটা খাড়াই না কিন্তু। আরে আবার চলে এসছে আই লাভ কার্শিয়াং। এবার আশা করছি এর সঙ্গে আমি এবার ফটো তুলতে পারবো। আচ্ছা, এখান থেকে কার্শিয়াং টাউন 3 কিলোমিটার। দারুণ লাগছে কিন্তু। কার্শিয়াং স্টেশন আসছে, এই দেখুন কার্শিয়াং স্টেশন, 4864 ফিট। পাঁচটা 52 বাজে, এখন আমরা ঘুমে অবশেষে দার্জিলিং স্টেশন পৌঁছলাম। এখন বাজে পাক্কা 6টা বেজে গেছে রাতে। এখন বাজে 6:15, আর আমি দাঁড়িয়েছি রামানা হোটেলের সামনে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি মাঝে কিছু ভিডিও করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এর পরের ভিডিও থাকছে আমি যে প্রপার্টিতে থাকছি সেই হোটেলের উপরে বিস্তারিত ভিডিও, রুম ট্যুর সব কিছু তুলে ধরবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।